আমি কেমনে চোরের সাথে ঘুমাবো? এই রুচি তো আমার নাই। আমাদের দেশে বারবার বড়রা ভুল করে আর ছোটরা নিজেদের রক্ত দিয়ে সেই বড়দের ভুলগুলাকে শুধরায়। পার্লামেন্টারি সিস্টেমে অবশ্যই সরকারি দল বিরোধী দল থাকবে, কিন্তু জুলাই বিপ্লবের ক্ষেত্রে সবার ইউনাইটেড থাকা উচিত ছিল। দুর্ভাগ্যক্রমে এটা হয়ে ওঠে নাই। আমরা ঝগড়া করতে চাই না। আমরা আমাদের সন্তানদেরকে একটা সুখী সমৃদ্ধশালী বাংলাদেশে রেখে যেতে চাই। রাষ্ট্রটা হওয়ার কথা ছিল, যে সরকারে আসুক মেধাভিত্তিক হওয়ার কথা ছিল। খুবই দুঃখজনক এখনো কোটা ভিত্তিক হচ্ছে। কি কোটা ভিত্তিক জানেন? দলীয় কোটা ভিত্তিক। প্রযুক্তিকেও কিভাবে ন্যায়ের পক্ষে ব্যবহার করা যায়, প্রযুক্তিকেও কিভাবে একটা বিপ্লবের পক্ষে কাজ করানো যায়। যিনি পত্রিকার একসময় হেডলাইন দিয়েছিলেন ফেসিবাদের পতধ্বনি, সেই ফেসিবাদের যে পতনধ্বনি উনি বলেছিলেন, তারপরে কিন্তু আমরা ফেসিবাদী পতনধ্বনির যে মুখোশরানী শেখ হাসিনাকে সরাইতে সক্ষম হয়েছিলাম, কিন্তু যে সিস্টেম সেটাকে আমরা এখনো পরিবর্তন করতে পারি নাই। আজকের এই প্রোগ্রামে উপস্থিত আছেন যিনি আয়নাগর থেকে ফিরে এসেছেন, যার স্টোরি বা গল্পটা যে কোনো আমরা ছোটবেলায় যে গোয়েন্দা সিরিজগুলো পড়তাম সেগুলোকে হার মানায়। আজকে এখানে উপস্থিত আছেন জুলাই গণ অভ্যুত্থানের আহত ভাইরা, যাদের অঙ্গের বিনিময়ে নতুন একটি বাংলাদেশের স্বপ্ন ওনারা দেখেছিলেন। আজকে এখানে উপস্থিত আছেন শহীদ, ওনাদের রত্নগর্ভা মা, কারো বোন, যাদের কাছে আমরা এখনো অপরাধী, যাদের কাছে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে তাদের সন্তান, কারো স্বামী, কারো ভাই যারা চলে গিয়েছে, শহীদ হয়েছে, যারা খুনিরা আছে, আমরা তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবো। প্রিয় মা, আমাদেরকে ক্ষমা করে দিবেন এবং দোয়া করবেন আমরা আপনার সন্তানের যারা খুন করেছে, প্রিয় বোন যারা আপনার ভাইকে খুন করেছে, আমরা এখনো রাজপথে আছি, আমরা সেই দায়িত্ব কাঁধে নিয়েছি, ভবিষ্যতে আমরা এর জন্য কাজ করে যাব। কোনো রাজনৈতিক পদ, কোনো টাকা বা যে কোনো স্বার্থ আমাদেরকে কখনো ক্রয় করতে পারবে না। সেই প্রতিশ্রুতি নিয়েই মাঠে নেমেছি। দোয়া করবেন যাতে এই পথে আমরা থাকতে পারি। এখানে উপস্থিত আছেন মিডিয়ার ভাইরা, অসংখ্য মিডিয়ার ভাইকে সেই সময়ে খুনি হাসিনা নির্যাতন করেছিল, গ্রেপ্তার করেছিল। আমরা সেই সময়কার মিডিয়াতে দেখেছিলাম যে পুলিশ তাদেরকে মারছে, ক্যামেরাগুলা রক্তাক্ত, মোবাইল রক্তাক্ত, সাংবাদিকদের কলাম রক্তাক্ত। সেই সময় স্মৃতিগুলো আমরা ভুলে যাইনি। আমরা সেই বীর সাংবাদিক যারা রয়েছেন, শহীদ হয়েছেন, তাদের শ্রদ্ধাভরে স্মরণ করছি। যারা রাজপথে সেই ছোট্ট জীবনের ভাষণা, বাংলাদেশের সত্যের কলম ধরা, সত্যকে প্রকাশ করার বাসনা নিয়ে যারা সাংবাদিক জগতে এসেছেন, সেই লড়াইটা এখনো চালিয়ে যাচ্ছেন, ভবিষ্যতেও যাবেন। সেই দোয়া থেকে আমি আমার কয়েকটা ছোট কথা বলবো। আজকের এই প্রোগ্রামে আরও উপস্থিত আছেন নবগঠিত আমাদের যে ইঞ্জিনিয়ার্স যারা আছেন, তাদেরকে নিয়ে আমরা একটা অ্যালায়েন্স করেছি সবাইকে নিয়ে সম্মিলিতভাবে কাজ করার জন্য। আমি আজকে দু একটি কথা বলবো। প্রথমত, বাংলাদেশের বর্তমান যে সংকটের জায়গাটা কয়েকটা জায়গায়। একটা হলো ধর্ম থাকলে হলো ক্ষমতা থাকে না, ক্ষমতা থাকলে ধর্ম থাকে না। ধর্মভিত্তিক দল যেগুলো, সেগুলো হয়ে যাচ্ছে ক্ষমতার পাগল। ক্ষমতাভিত্তিক যে দলগুলো রয়েছে সেগুলো হয়ে যাচ্ছে ইন্ডিয়ার পাগল। তো বাংলাদেশে এই যে সংকটটা রয়ে গিয়েছে, যদি কোনো ভালো মানুষ হয় তাহলে রাজনৈতিক ভালো জায়গায় সে যেতে পারে না, ডিসিশন মেকিং প্রসেসে যেতে পারে না। আর যদি কেউ খারাপ মানুষ হয়, তার থেকে আমরা ভালো কোনো ডিসিশন আশা করতে পারি না। এই যে একটা জগাখিচুড়ি বাংলাদেশের অবস্থা, এই অবস্থা থেকে উত্তরণের জন্য আমাদের সামগ্রিকভাবে রাজনৈতিক যে সংস্কৃতি সেটার পরিবর্তন ঘটাতে হবে। আমি গত 10 দিন পদযাত্রায় ছিলাম। যারা স্থানীয় লোকজন তারা খুব বিপদে আছে। কারো ভালো একটা স্কুল নেই,
স্কুলগুলোতে গিয়েছি, যারা শিক্ষক 10টার শিক্ষক 12টায় আসে, 12টার শিক্ষক 4টায় আসে। স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি দেওয়া হয়েছে, যেখানে আমরা বলেছিলাম সবচেয়ে ভালো মানুষটাকে দেওয়া হবে, ওই এলাকার নাম্বার 1 ক্রিমিনালকে হলে স্কুল কমিটির সভাপতি বানানো হয়েছে। মসজিদ কমিটির সাথে বসেছি, সবচেয়ে আলেম যাকে মসজিদ কমিটির সভাপতি বানানোর কথা, সেখানে বসানো হয়েছে নাম্বার 1 ক্রিমিনাল, যে ওই এলাকার বাড়ির মহল্লা, তাকে মসজিদ কমিটির সভাপতি, কারণ তার কাছে পাওয়ার আছে এবং সে বলছে আমি মসজিদ কমিটির সভাপতি হব। আমরা মন্দিরেও গিয়েছিলাম, সেখানেও একই অবস্থা। বাজার কমিটিতে গিয়েছি, সেখানেও একই অবস্থা। তারপরে হলো আমরা উপজেলা প্রশাসনের সেখানে গিয়েছি, স্বাস্থ্য যে কমপ্লেক্সটা আছে সেখানে সরকারি ঔষধের জন্য টাকা দেওয়া হয়, কিন্তু সরকারি ঔষধ নাই। নার্স থাকলে ডাক্তার থাকে না, ডাক্তার থাকলে নার্স থাকে না। যেই টাকাগুলা দেওয়া হয় সেই টাকাগুলা ওইখানের যিনি আছেন তারা সুন্দর মতো ভাগবটোয়ারা করে নিয়ে যান। এলাকাবাসী যখন দেখেন যে কোথাও গিয়ে হলো জায়গা পায় না, তারা খুব অধীর আগ্রহে থাকেন হলো এমপি সাহেবের জন্য। এমপি সাহেব হলো নির্বাচনের আগে যে সিমটা ব্যবহার করেছেন, ওইটা আলহামদুলিল্লাহ আস্তে করে বন্ধ করে দিয়ে ঢাকায় তাদেরকে পার্লামেন্টের আশেপাশে মনে হয় কিছু ছোট ছোট ফ্ল্যাট দেওয়া হয়েছে, ওইখানে হলো মোবাইলটা বন্ধ করে একদম বৃষ্টিতে তারা ঘুম দেয়। তো আমি কয়েকজন এমপিকে জিজ্ঞেস করলাম যে আপনাকে এলাকার মানুষ খুঁজতেছে, আপনি এলাকায় যান না কেন? কারো যদি খুব ছোটখাটো অসুস্থ হয়, জ্বরও হয়, তাহলেও সে এমপি সাহেবকে খুঁজে। এলাকার মানুষের ভয়ে আমি আর এলাকা যাওয়ার সাহস পাই না। এমপিরা হলো ঢাকায় পালায়া থাকে। তারপরে এলাকার মানুষের জিজ্ঞেস করলাম যে এটা তো এমপির কাজ না, এটা হলো একটা চেয়ারম্যানের কাজ, মেম্বারের কাজ, উপজেলা চেয়ারম্যানের কাজ। বললো যে উপজেলা চেয়ারম্যান নাই। আমি বললাম কই গেছে? বললো যে আওয়ামী লীগের আমলে পালায়া গেছে। বললো চেয়ারম্যান কই? বললো চেয়ারম্যানও নাই। মেম্বার কই? কিছু কিছু মেম্বার আছে, এদেরকে হলো রাতে টর্চ মারলে পাওয়া যায়, দিনের বেলায় তো এদেরকে খুঁজেও পাওয়া যায় না। বাকি আছে আমাদের এমপি সাহেব। এখন আমরা সবাই মিলে এমপি সাহেবকে ধরতে হবে। এমপি সাহেব বলে আমার হলো আইন বানানোর কথা, এই ছোটখাটো কাজ তো আমার করার কথা না। কি আতিক ভাই, আপনারা এই ধরনের বিপদে পড়েন? ভালোই পড়েন। তো বাংলাদেশের যদি আমরা সার্বিক অবস্থা, এই যে জনগণের একটা চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম, পুরো বাংলাদেশের সিস্টেমগুলো একই চলতেছে। এবার যদি আপনি কোনো অফিসে যান, পায়ের উপর পা তুলে বসে থাকে, তো তাকে দেখে মনে হয় মুম্বাইয়ের কোনো মাফিয়া গোষ্ঠীর প্রধান। জিজ্ঞেস করা হয় কে? বলে আমি এখানে অ্যাক্সিয়ান, এরকম মনে হয় একটা পোস্ট আছে আপনাদের, বলে অ্যাক্সিয়ান। আবার যদি জিজ্ঞেস করা হয় আমি ইউনু, তো তাকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনি এভাবে বসে আছেন কেন, তাকে বলা হয় এই বিয়াদব চুপ করো, আমাকে স্যার বলো আগে। তো যেই লোক আসছে সে চিন্তা করে যে মাফিয়ার মতন বসে আছে, কিভাবে স্যার হইতে হয়। স্যার তো হবে সেই যে হলো প্রজাতন্ত্রের কর্মচারী, ভালো সুন্দর মতন থাকবে, সারাদিন জনগণকে সেবা দিবে, এই কাজ করবে। সে হলো মাফিয়া, একটা গুন্ডা স্টাইলে বসে থাকে। তারপরে হলো এলাকার আমরা যেটা পথে পথে জনপদে এক্সপিরিয়েন্স নিয়ে এসেছি, সেখানে হলো নতুন ধরে মাদকের চোরাচালান শুরু হয়েছে, গুন্ডাগিরি, মাস্তানি। তো তাদের সাথে একটু বসলাম, জিজ্ঞেস করলাম তোমরা এগুলা করো কেন? যে এমপি সাহেব 20 কোটি টাকা নির্বাচনে খরচ করে গেছে, এই 20 কোটি টাকাও তুলতে হবে 5 বছরে, প্লাস আগামী ইলেকশনে আর 50 কোটি যে খরচ হবে, মোট 70 কোটি টাকা এখানে মাদক বিক্রি করে, ব্যবসায়ীদের থেকে ধমক দিয়ে নিয়ে এসে, খাল খনন করে, মাটি ভরাট করে, যত ধরনের এই কাজ আছে সবগুলো নিয়ে এই ইকোনমিক সোর্সগুলো থেকে আমরা যদি 70 কোটি না তুলতে পারি, তাহলে আমার হাওয়া ভবনের টিকিটটা বন্ধ হয়ে যাবে। আগামী ইলেকশনে আমি হাওয়া ভবনও টাকা পাঠাইতে পারবো না, গুলশান অফিসও পাঠাইতে পারবো না। আবার এই ছোট পাতি নেতা তো বাকি হলো আছেই, স্থায়ী কমিটির সদস্য, যদি এদেরকে টাকা না দিই তাহলে হলো আমার আসনটাও কমপ্লিট হবে না। তারপরে এমপি সাহেবদের থেকে আরও জিজ্ঞেস করলাম, কেউ হলো ইউএস এর লাইন ধরে, এক এমপি বলতেছে ইউএস এর কয়েকটা কোটা আছে পার্লামেন্টে, আমি যদি ওই কোটায় ঢুকতে পারি তাহলে তো আমাকে হলো পার্লামেন্টে হলো আমাকে তারা সহজে যেতে দিবে। আরও কিছু এমপি যারা আছে, মানে এমপি হতে চায়, তারা ঘুরে হলো দিল্লির দিকে, বললো দিল্লিরও বাংলাদেশে কিছু কোটা আছে। কেউ পাকিস্তানের দিকে ঘুরে, বাংলাদেশে নাকি পাকিস্তানের কিছু কোটা আছে। কেউ হলো চায়নার বেইজিং এর দিকে ঘুরে,
বেইজিংয়েরও নাকি বাংলাদেশের পার্লামেন্টের কোটা আছে। এই কোটা করতে করতে 300 আসনে হলো 4-5 দেশ ভাগ করে নিয়ে যায়, বাংলাদেশের জনগণের আর কোনো কোটা থাকে না পার্লামেন্টে। এই হলো আমাদের পার্লামেন্ট। এখন আমরা যে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি, আমরা আজকে যেহেতু স্মৃতিচারণ চলে এসেছে, ওনাদেরকে স্মরণ 5 তারিখে শাহবাগের দিকে আমি নাহিদকে দাঁড় করায়া হলো যে আমরা একটা ঘোষণাপত্র দিব। আসলাম, গিয়ে দেখি নাহিদ নাই, পার্লামেন্টের সামনে হলো সবাই জনস্রোত নাকি টেনে নিয়ে গিয়েছে। তো সেই দিন আমরা আর ঘোষণাপত্রটাও দিতে পারলাম না। তো সেই দিন দেখি সবাই সেলফি তুলতেছে। তো বললাম, ভাই সেলফি তোলেন কেন? বললো বাংলাদেশের হলো বিজয় হয়েছে। তো আমি বললাম, 3 তারিখে আমরা যে ঘোষণা দিয়েছিলাম সেটা কি শুনেছিলেন? হ্যাঁ শুনেছি। বললো কি, শেখ হাসিনার বিদায়? আমরা বললাম, আমরা তো ওই ঘোষণা দিই নাই, আমরা দিয়েছিলাম ফেসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন একটি রাজনৈতিক বন্দোবস্ত। এটা কি আপনি বুঝেন? বললো যে শেখ হাসিনাকে বিদায় করতে মাঠে নেমেছি। তো যারা শিক্ষিত সমাজ, তাদের সাথে কিন্তু আমরা কনসালটেশন করেছি, করার পরে রাজনৈতিক অস্থিরতা এবং বাস্তবতার ভিত্তিতেই কিন্তু আমরা দাবিটা দিয়েছিলাম। সেই দিন সবাই ঐক্যবদ্ধ হয়েছিল। 3 তারিখে যে আমরা দাবিটা দিব, ওইটার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। পরে আমরা যখন শহীদ মিনারে গেলাম, প্রথমে একদিকে দেখলাম রুমিন ফারহানা, আসিফ নজরুল স্যার, আরো কয়েকজন দাঁড়িয়ে আছে। আমি সবাইকে বললাম, এদের থেকে ভাগ, এরা যে কোন সময় আমাদের খায়া ফেলবে এটার কোনো নিশ্চয়তা নাই। ওনাদের থেকে দূরে সরে এক জায়গায় এসে দাঁড়াইলাম, সবাই দেখে এক আঙ্গুল তুলে আছে। বুঝলাম এই জনতা থেকে আজকে বের হওয়া যাবে না, দাবি আজকে দিয়া যাইতে হবে। তখন আমরা দাবি ঘোষণা করে দিলাম, কিন্তু সেই দাবিটা ছিল ফেসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত। ফেসিবাদী যে ব্যবস্থাটা আছে, এটা শুধু সরকারের বিভিন্ন ক্ষেত্রে যে পার্লামেন্টে দেখি এটাতে না, এটা একদম আগাগোড়া যখন পচে যায়, তখন এই ফেসিবাদী ব্যবস্থা হলো বাংলাদেশে হলো মানুষের উপরে চেপে বসেছিল। এই যে পচা গলা সমাজ, সেই পচা গলা সমাজে ওই যে থাকে না, যদি একটা কুমড়া পচা হয়, ওইটার সাথে যদি আরেকটা কুমড়ো রাখা হয় অথবা আরেকটা ফল রাখা হয়, সেই ফলটা হলো পচে যায়। তো এই পচা ব্যবস্থায় আইসা হলো তারেক রহমান হলো দায়িত্ব নিয়েছেন। তো আমরা মনে করছিলাম যে পচা জিনিসকে উনি পরিষ্কার করবেন, পরিষ্কার করে উনি হলো একটু নির্ভেজাল থাকবেন। এই গত 5 মাসে যেটা আমাদের উপলব্ধি হইল, যে পচা ফলের সাথে উনি তো সেগুলোতে পরিষ্কার করলেন না, সেই পচা ফলের উপরে উনি শুয়ে থাকলেন। তো তারেক রহমান এবং তার যে হাওয়া ভবনের যে কিচেন ক্যাবিনেট এবং তার যে ভাই বেরাদারদের যে কোরাম রাষ্ট্র পরিচালনা শুরু করলো, সব পচা রোটেন অ্যাপেলগুলো একসাথ হইল। এই রোটেনগুলো অ্যাপদের কাছে বারবার বললাম। সংসদে তারা প্রথম দিনে একটা আকাম করে বসলো, নিয়ে আসলো হলো চুপপুরে। সবাই হলো বিরোধিতা করলো এবং বলল আমরা হলো ওয়াক আউট করব। সেই বিষয়ে তারা কর্ণপাত না করে সেখানে চুপ্পুকেই তারা রাখলো। এরপরে তাদেরকে বলা হলো যে বাংলাদেশে একটা বড় বিষয়, সেটা হলো সংস্কারের বিষয়। এটা নিয়ে অনেক পর্যালোচনা হয়েছে সংস্কারের বিষয়ে। পরে লাস্ট পর্যন্ত বাংলাদেশে কুসংস্কার নামক একটা বাচ্চা জন্মগ্রহণ করলো। এই কুসংস্কার নামক বাচ্চার নাম হলো সংশোধন বাচ্চা। এই সংশোধন বাচ্চার হলো জন্মদাতা হলো সালাউদ্দিন আহমেদ। সংস্কার কমিশনে আমরা বারবার বলেছিলাম, সালাউদ্দিন ভাই, আমি ওনার বাসায় গিয়েও বলেছি যে আপনি কেন সংস্কারের প্রশ্নে আসতেছেন না। বলল যে সংস্কারের পক্ষে যদি আমি আসি, তাহলে যে সরকার, এই সরকার তো হলো আমরা চালাইতে পারবো না। সরকারের কাছে ক্ষমতা থাকবে না, কিছু ক্ষমতা চলে যাবে বিরোধী দলের কাছে, কিছু ক্ষমতা চলে যাবে মিডিয়ার কাছে, কিছু ক্ষমতা চলে যাবে হলো বিচারালয়ের কাছে। তো আমি বললাম, এটাই তো হলো বাংলাদেশ, আপনি তাহলে বাংলাদেশের এটা বিরোধী কোন জিনিসটা নিয়ে আসতেছেন? যেভাবে আছে বাপদাদারা চালাইছে, এভাবে হলো চালাইতে হবে। তো বাপদাদারা যদি এভাবে চালায় থাকে, তাহলে গত 31 দফা দিয়ে 17 বছর ধরে মানুষকে ভেলকিবাজিগুলা কারা দেখাইলো? কথা বললেই ওনারা গরম হয়ে যায়। তো আমরা বলবো, এই যে জারজ বাচ্চা সন্তানটার জন্ম দিয়েছে সংশোধন যে কমিটিটা, এটার দিয়ে সংসদে তারা আরেকটা বাংলাদেশের সাথে গাদ্দারি করলো। এখন এইভাবে এটা এত পচে গিয়েছে, এই পচা জিনিস নিয়ে আমাদের আর কোনো কথা বলার প্রয়োজন নাই। তারেক রহমানের যেই স্বপ্ন বাস্তব মানুষের আকাঙ্ক্ষার জায়গায় তারা ছিল, এটার হলো এক্সপায়ারি ডেট হয়ে গিয়েছে। এই জন্য যে এক্সপায়ারি ডেট নিয়ে যে প্রোডাক্ট, এটা আসলে বাংলাদেশে চলে, বিদেশে এটা চলে না। আমি বিদেশে গিয়েছিলাম, সকালবেলা যে প্রোডাক্টটা এসেছে, এটা যদি 2 দিন পরে এক্সপায়ারি ডেট হয়, সেটা যদি কোনো সুপার স্টোরে রাখা হয়,
তাহলে তাদের লাইসেন্স বাতিল করা হয়। আর বাংলাদেশে হলো আমরা যেই খাদ্যদ্রব্য গ্রহণ করি অধিকাংশ হলো এক্সপায়ারি ডেটের, 10 গ্রামের জায়গা হলো 6 গ্রাম দিয়ে রাখে এবং তারা হলো সগৌরবে প্রচার করে আমরা বড় ব্যবসায়ী। প্রিয় তারেক রহমান, আমরা আপনাকে সরকারে আরো 5 বছর রাখতে চাই। গুলশান অফিসে আমি হাজিরা দিয়েছি আগেও, আজকেও দিলাম। এই ধরনের ব্যবসায়ীদের নিয়ে আছি। এখন যাদের নিয়ে আমরা আছি তো পুরাটাই নষ্ট, তাহলে কোথা থেকে শুরু করব? কোথা থেকে শুরু করতে হবে? সেটা হলো আমাদের এই কুসংস্কার থেকে বের হয়ে সংস্কারের যাত্রায় বিসমিল্লাহ বলে শুরু করতে হবে। আমি কয়েকটা থানায় গিয়েছিলাম, এখানে শহীদের মা আছেন। ওসি সাহেব রাতের বেলায়, ওইখানে যিনি স্থানীয় বিএনপি নেতা, উনি আর ওসি সাহেব রাতের বেলায় বসছে। বসার পরে বিএনপি নেতার পকেটে হলো 5 লাখ টাকা। ওসি সাহেবকে বলতেছে যে আপনি 1 লাখ টাকা নেন, আমার কাছে 4 লাখ টাকা আছে। ওসি সাহেব বললেন এত টাটকা চাক্কা টাকা কই পাইলেন? বলল এদিকে একটা খুন করা হয়েছে, জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের লোক ছিল, সে আমার সাথে একটা নেগোশিয়েট করতে আসছে, আপনি এই 5 লাখ টাকা দিয়ে আমি তাকে মুক্ত করে দিতে চাচ্ছি। তা আপনি তো হলো আইনের রক্ষক, আপনি এই 1 লাখ টাকার বিনিময়ে রক্ষণাবেক্ষণের কাজ ছেড়ে দেন। আর আমি যেহেতু দলীয় ক্যাডার, প্রধানমন্ত্রী তারেক রহমানের লোক, আমার তো একটা বিষয় আছে, ভাগ বটোয়ারা আছে, দলীয় নেতাকর্মী আছে, চালাইতে হবে, আমি 4 লাখ টাকা নিলাম। পরের দিন এলাকাবাসী দেখতেছে যে যেই লোকটা কয়দিন আগে আমাদের বাচ্চাদেরকে খুন করলো ও হলো সগৌরবে এলাকার মধ্যে হলো ঘুরতেছে। তা আমাদের যারা এনসিপির লোকজন বা অন্যান্য যারা ভালো লোকজন, বিএনপির মধ্যেও তো কিছু ভালো লোকজন আছে, তারা দৌড়ে হলো পুলিশের কাছে গেল। ওসি সাহেবের কাছে গিয়ে বসে ওসি সাহেবের হলো মুখও নড়ে না, শরীরও নড়ে না, কারণ রাতের বেলায় কিন্তু ভাগবটোয়ারাটা হয়ে গিয়েছে। আজান হচ্ছে, কে জবাব দিবেন? তো এই হলো বাংলাদেশের বিচারের পরিস্থিতি। তারপরে একজন ছিলেন তাজুল ইসলাম, উনি বিচারের উদ্যোগ নিয়েছিলেন, সেখান থেকে তাকে সরিয়ে সরকার হলো নিজের একজন পালক পুত্র বসিয়েছে। সেই পালক পুত্র হলো একটু পরে কখনো কবর জিয়ারত করে কান্না করে, কিন্তু বিচারের কোনো খোঁজ নাই। একদিন ইফতার মাহফিলে দেখা হয়েছিল যে আপনাকে কে কোথা থেকে নিয়োগ দিয়েছে? বলে আমি খুবই ভালো আইনজীবী, আমি দলের প্রতি এই গত 17 বছরের সার্ভিস রেখেছি, দলের প্রতিদান স্বরূপ আমি এটা পেয়েছি। ওই দিন কথা বলে দ্বিতীয়বার তার জীবনে তার সাথে আমার কথা বলার ইচ্ছা হয় নাই। উনি আল্লাহ জানে আমাদের এই যে 1400 লোকের যারা শহীদ হয়েছে তাদের কি বিচার করবে এই চিফ প্রসিকিউটর, সেটা হলো আমাদের কাছে কোনো অধরা একটি বিষয়। তো আপনারা যারা আজকে ইঞ্জিনিয়াররা এখানে একসাথ হয়েছেন, আমরা বাংলাদেশের বিচার চাই, আমরা বাংলাদেশের সংস্কার চাই। এখন তারেক রহমানের যেটা আছে এটা এক্সপায়ারি ডেট, এটা নিয়ে আর আমাদের কথা বলে লাভ নাই। আমাদের নতুন করে দাঁড়াইতে হবে, নতুন করে সংগ্রাম করতে হবে, কারণ আমরা বারবার সংগ্রাম করে লাস্টবার প্রতারিত হয়েছি। এই বিএনপি সরকারে আমরা একবার আমাদেরকে ন্যাড়া বেলতলায় গিয়েছে। এই বিএনপি সরকারের আর কোনো প্রতিশ্রুতি দেখার দরকার নাই। ন্যাড়া একবারই বেলতলা যায়, ন্যাড়া 2 বার বেলতলা যায় না। বেলতলা যায় আমাদের শিক্ষা হয়ে গেছে, কখনো সালাউদ্দিন বেল মারে, কখনো হইলে যে অর্থমন্ত্রী আছে একজন অশিক্ষিত লোক সেই বেল মারে, আরেকজন হলো আপনাদের এই কি যেন জ্বালানি মন্ত্রী টুকু সাহেব, না ওনার নাম যেন কি, উনি একটা মিথ্যুক ভণ্ড প্রতারক। উনি বলে তেল আছে, না আমরা পেট্রোল পাম্পে গেলাম তেল নাই। তারপরে পেট্রোল পাম্পে কয়েকদিন পরে যখনই তেলের দাম বাড়িয়ে দেওয়া হলো, পকেট ভর্তি হয়েছে ওনার, সুরসুর করে তেল আসা শুরু করলো। আমি একটু আগে আসতেছিলাম সিএনজিতে করে, সিএনজি বললো সবাই সিএনজি টানতেছে। তো ভাই সিএনজি টানেন কেন, গ্যাস কোথায়? বললো যে পাম্পে গ্যাস নাই। তো বললো যে ভাই আপনি এটা একটু বলবেন। তো গ্যাস নাই, পেট্রোল নাই, তেল নাই, সবকিছু সুন্দর চলতেছে বাংলাদেশ। দাম বাড়াইলে হলো হাওয়া ভবনের লোকদের কাছে টাকা ঢুকবে, তখনই সবকিছু চলবে। এর আগে বাংলাদেশে কোনো কি লজ্জা বাংলাদেশের জন্য, 51 জন লোক মারা গিয়েছে বন্যায়। কোনো একটা এই যে এতদিন 31 দফার কথা বলেছে চট্টগ্রামে, আমরা তাদেরকে হাজিরা দিতে দেখলাম না, এবং সেখানে প্রায় 1,20,000 মানুষের গবাদি পশু তলিয়ে গিয়েছে। এখন পুনর্বাসন কি হবে সেটা আমরা জানি না, এবং অন্য জায়গাও সেম অবস্থা আমাদের হচ্ছে। এই যে সামনে আসছে আমাদের আবার এই গঙ্গা পানি বন্টন চুক্তি, এটা তো হলো আমার দেশের সম্পাদক সবচেয়ে ভালো এদেরকে ধরতে পারবেন ভবিষ্যতে। এই চুক্তি নিয়ে যিনি প্রতিমন্ত্রী, ওনাকে বললাম যে আপনি এটা নিয়ে কি করবেন। উনি আমার সাথে দেখা করতে আসলো, বললো আমরা নিয়ে এটা ভালো উদ্যোগ নিচ্ছি, ইন্ডিয়ানরা রেসপন্স করতেছে না, আমরা চায়নার দিকে যাচ্ছি, তিস্তা করবো, যদি চায়না না দেয় আমরা আমাদের টাকা দিয়ে করব। উনি বললো বুয়েটের এরা অনেক ভালো, ক্যানেলের উপর দিয়ে সাগর, সাগরের নিচ দিয়ে ক্যানেল, কি যেন উনি আমাকে অনেক বুঝাইলো। এই বান্দার আমি কোনো কিছু বুঝলাম না, তবে এটা বুঝলাম গঙ্গা চুক্তিতে আমরা ভালো কিছু পাচ্ছি না, এবং যে তিস্তা যে প্রজেক্টটা হচ্ছে সেখানে এক ধরনের যে বড় ধরনের হরিলুট হবে
সেটা আমি অ্যাটলিস্ট ওনার থেকে বুঝলাম। এরপরে আমি গতকালকে এক এমপির আসনে গেলাম, সেখানে গিয়ে দেখলাম প্রধানমন্ত্রী নাকি বাতি অফ করে রাখে, কারেন্ট বেশি চলে যাবে এই জন্য। তো ওনারই একজন শিষ্য 6 লাখ টাকা বাজেট পাইছে, সে 16 লাখ টাকা দিয়ে অফিসের হলো সুন্দর করে ডেকোরেশন করেছে। এবং এই 16 লাখ টাকা দিয়ে যখন করেছে, এলাকাবাসীকে জিজ্ঞেস করলাম এমপিকে পান, বললো ওইটার ভিতরেই থাকে। তবে অনেকে আবার এই দুষ্টরা বুদ্ধি দিল ওইটা নিয়ে একটা সিসিটিভি লাগানোর দরকার, তাহলে ভূতের ভিতরে বোঝা যাবে বসে বসে কি করে। যাক, আমরা প্রাইভেসিতে বিশ্বাস করি, যদিও সরকারি দল বিভিন্ন জনের প্রাইভেসি নষ্ট করতেছে। কারো যদি কোনো বিষয় থাকে অবশ্যই সেটা বিচারের আওতাধীন আসবে। তবে এটা আমরা একটা কনসার্নের জায়গা রয়েছে যে কোথায় না কোথায় সরকার হলো সিসিটিভি বসিয়ে রাখে। এই জন্য এই বিষয়টা হলো সরকার যাতে কারো প্রাইভেসি নষ্ট না করে সেটাও আমাদের দেখতে হবে। তো এখন আমাদের তাহলে ভবিষ্যতের লড়াইটা কি? ভবিষ্যতের লড়াইটার জন্য এখানে কয়েকজন আছেন, ওনারা বলবেন। বিশেষত আমার দেশের সম্পাদক, উনি লড়াই করেছেন, দেখেছেন, বিএনপির অন্দরমহলেরও সব খোঁজ খবর উনি রাখেন। বেগম খালেদা জিয়ার সাথে কাজ করেছেন, যিনি বলেছিলেন ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা। তো উনি স্বাধীনতার পতাকায় ধরে আছে, কিন্তু তার সন্তানের হাতে গোলামির জিঞ্জির চলে আসছে। তো এদের হাত থেকে গোলামির জিঞ্জিরকে ছিন্ন করে নতুনভাবে বাংলাদেশ আমাদেরকে সাজাইতে হবে। সেই সাজানোর আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। এবং লাস্ট, আপনারা ক্যামেরা থেকে উঠবেন না, লাস্ট আমি ইরানে যেটা দেখে আসছি, ইস্পাহানে গিয়ে দেখলাম যেটা এত সুন্দর আর্কিটেকচার। তারপরে হলো কোমে গিয়ে দেখলাম এত সুন্দর আর্কিটেকচার। বাংলাদেশের যারা আর্কিটেকচার, এদেরকে শুধু ফিজিক্সে চলবে না, মেটাফিজিক্সে একটু যেতে হবে। অর্থাৎ সোর্স অফ ইন্সপাইরেশন কোথা থেকে আসে। পার্সিয়ান যারা আমাদের যে এই যে আপনার আহ, আহ, ভারতে এসে এত সুন্দর সুন্দর কুতুব মিনার থেকে শুরু করে এত ভবন বানিয়েছে। আমাদের চিটগং অথবা ঢাকাতে আমি যখন আহ, ওদের বিভিন্ন শহরে গিয়েছি, সব বাড়ি দেখতে একরকম। আবার এই মরক্কোতে যাবেন, এক ধরনের সিস্টেম। আমাদের সামগ্রিকভাবে এই ধরনের নীতিমালাগুলো করা প্রয়োজন। আমাদের সোর্স অফ ইন্সপাইরেশন কি হবে, আমাদের ইকোলজি সিস্টেম কি, আমাদের সামনে ক্লাইমেট চেঞ্জে আমরা কতটুকু ভালনারেবল অবস্থায় আছি, সেখানে আমাদের কি সামনে হবে। এই যে আশ্রয়ণ প্রকল্প, এগুলাতে যখন পদযাত্রায় যায়, ঘরগুলো হলো পানির মধ্যে ডুবে আছে। কোথায় কোথায় নিয়ে ঘর তৈরি করেছে, ঘর আছে, রাস্তা নাই, মানুষও নাই, জাস্ট ওইখানে হলো শেখ হাসিনা লুটপাট করেছে। তো ভবিষ্যতের এই লুটপাট এখনো শুরু হচ্ছে। এই যে জাকারিয়া তাহের সুমন, আমাদের বাড়ির কাছের একজন এমপি, তাকে হলো তারেক রহমান নতুন করে দায়িত্ব দিয়েছে পূর্বাচল, মানে ঢাকা এক্সপানশনারি। তো ঢাকা এক্সপানশন যাতে পুরান ঢাকার মতন নতুন করে আর একটা এক্সপানশন না হয়, আমরা আশা করবি যে উনি ব্যবসা করুক, ভালো কথা, তবে হলে একটু ভালো করে করবে, এটা আমরা প্রত্যাশা করি। তো এই ধরনের অসংখ্য লোকরে দিয়েছে। আরেকজন হলো কি যেন মেয়র, প্রশাসক দিয়েছে, মানে মেয়র বানাবে তাকে সামনে। সে হলো বিভিন্ন গিয়ে একটা স্ট্যাটাস দিল যে ঢাকা শহরে হলো ড্রেনেজ সিস্টেম বা মানুষ ময়লা ফেলায় এই জন্য। তো আপনি ময়লার ব্যবসা করবেন, মানুষ হলো ময়লা বাসা থেকে নেওয়ার সময় 50 টাকা জায়গায় 120 টাকা দিবেন। একজন ময়লা ব্যবসায়ী ঢাকা শহরে হলো তাকে প্রশাসক বানাইছে, ছিল বিএনপির জন্য লজ্জা। এবং এই লোক গলা সমান ঢাকা শহরে পানি, সে হলো স্ট্যাটাস দিয়ে বেড়াচ্ছে, মানুষ পলিথিন ফেলায়, এই জন্য হলো ঢাকা শহরে হলো এই প্রবলেম হয়েছে। তো আমরা আসলে কোথায় কথা বলবো আর কোথায় বলবো না, আমাদের সমগ্র সেক্টর সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথা। এখন বিএনপির হলো সর্বাঙ্গে পচা জিনিস, এই পচা জিনিস নিয়ে আমাদের আসলে আলোচনার সুযোগ নাই। আমাদের এখন মাহমুদ ভাই, আপনি আজকে কথা বলবেন, আমাদের নতুন করে ঘুরে দাঁড়াইতে হবে। এবং নতুন করে আমরা কিভাবে ঘুরে দাঁড়াবো সেই ইনস্ট্রাকশনও প্রয়োজন আমাদের। এবং সামগ্রিকভাবে আমরা পিছনে কি হয়েছে সেগুলো মনে করতে চাই না। আজকে আজমি সাহেব বললেন যে হলো একসাথে ইউনিটি থাকতে হবে। আমি কেমনে চোরের সাথে ঘুমাবো, এই রুচি তো আমার নাই। আমি কেমনে একটা চাঁদাবাজের সাথে বসবো, এই রুচিবোধ তো আমার নাই। আমি কেমনে একটা টেন্ডারবাজের সাথে বসবো, এই রুচিবোধ তো আমার নাই। কারণ এই রুচিতে আমি শিক্ষিত হইনি। ফলত আমাদের স্ট্যান্ডার্ড, মানে যেই ইউনিটি, সেটা হলো ভাই আপনি ভালো লোক হইতে হবে। আপনি হলো, আমি মজলুমের সাথে আমার ঐক্য, আমার জালেমের সাথে ঐক্য হবে না। যে 17 বছর ধরে হলো জালেম ছিল, যে 17 বছর মজলুম ছিল, সে যদি এখন জালেম হয়ে যায়, তাহলে আমি মজলুমের পক্ষে থাকবো, আমি জালেমের সাথে বসবো না। আমি কারণ জালেমের তখ্তে তাগুত ভাঙাই হলো আমার রেসপন্সিবিলিটি, আমি তার সাথে কোনো নেগোসিয়েশনে নাই। ওটা যদি হইতাম তাহলে আজকে জুনায়েদ সাকি হয়ে যাইতাম, আর জুতা টানার লোক সৃষ্টি হয়েছে রাশেদ খান, ওরা হয়ে যাইতাম, আমার বন্ধু নূর, তাহলে সে হয়ে যাইতাম। ওগুলা হলো পচা মাল, এই পচা মালদের সাথে আমরা আর বসতে রাজি না। আমাদের নতুন করে শুরু হবে, আমরা 2 জন হই, 2 জন শুরু করব, 3 জন হয় শুরু করব, সমস্যা নেই, আল্লাহ আছে উপরে, আল্লাহ সহায়ক।
আমরা ক্যাম্পাসে হলো 5-6 জন মিলে কাজ শুরু করেছিলাম। আল্লাহ আমাদেরকে বরকত দিয়েছে। ভবিষ্যতেও সত্যের পক্ষের যারা লোক তাদের নিয়ে হবে। আমরা ফেরাউনদের সাথে মিলতে রাজি না। আমরা কম হই, আমরা হলো হুসাইনিয়া বংশধর। যে হুসাইনিয়া বংশধর ফুরাত নদীতে পানি না থাকলেও ইয়াজিদের কাছে জীবন আত্মসমর্পণ করে নাই। মৃত্যুবরণ করবো, ইয়াজিদের কাছে আত্মসমর্পণ করব না। সেই লড়াইয়ের ডাক দিয়ে আমি আমার কথা শেষ করছি। সবাই দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম। এই যে জুলাই বিপ্লবীরা বিভিন্ন কি বলবো, বিভিন্ন নামে বিভক্ত, সবাইকে এক ছাতার তলে আসা উচিত। জুলাই বিপ্লবের ছাতার তলে প্রত্যেকের আসা উচিত। যারা যারা ছিল প্রত্যেকের আসা উচিত। পার্লামেন্টারি সিস্টেমে অবশ্যই সরকারি দল বিরোধী দল থাকবে, কিন্তু জুলাই বিপ্লবের ক্ষেত্রে সবার ইউনাইটেড থাকা উচিত ছিল। দুর্ভাগ্যক্রমে এটা হয়ে ওঠে নাই। এটা জাতির জন্য দুর্ভাগ্য, কিন্তু তাই বলে সবকিছু শেষ হয়ে যায় না। এখনো সময় আছে, আমরা এখনো ইউনাইটেড হতে পারি। জুলাই বিপ্লবের কয়েকটা ইউনিক ব্যাপার ছিল। 1 নম্বর ছিল, এটা একটা নিরস্ত্র বিপ্লব ছিল। নিরস্ত্র ছেলেমেয়েরা আবু সাইদদের মতো 2 হাত প্রসারিত করে সরকারের সকল রকম গুন্ডামির বিরুদ্ধে তারা দাঁড়িয়েছে, সরকারের বর্বরতার বিরুদ্ধে তারা দাঁড়িয়েছে। নিরস্ত্র ছেলেমেয়েরা, পৃথিবীতে এর কোনো দ্বিতীয় উদাহরণ নাই। দ্বিতীয়টা, এই বিপ্লব ঘরের বিপ্লব ছিল। ছেলেমেয়েরা নিজেরা বিপ্লব করেছে, কোনো বিদেশি শক্তি এই বিপ্লবে কোনো ভূমিকা পালন করে নাই। এবং এটা আমাদের জন্য সৌভাগ্য। আমাদের স্বাধীনতা সংগ্রামের একটা দুর্বলতা আছে, সেই দুর্বলতা হলো ভারতের থেকে আমাদেরকে সহায়তা নিতে হয়েছে, এবং সেই দুর্বলতার কাফফারা আজ পর্যন্ত আমাদেরকে দিয়ে যেতে হচ্ছে। এবং ভারতীয়রা কখনো ভোলে না যে তারা মুক্তিযুদ্ধে আমাদেরকে সহায়তা করেছিল। এই যে প্রিয়াঙ্কা গান্ধী কদিন আগে সে বলেছে পার্লামেন্টে দাঁড়িয়ে যে আমরা পাকিস্তানকে ভাগ করে দিয়েছিলাম। তার মানে প্রিয়াঙ্কা গান্ধী এবং তার দাদির কথা বলছে, ইন্দিরা গান্ধীর কথা, যে তিনি পাকিস্তানকে 2 ভাগ করেছিলেন। অর্থাৎ আমাদের মুক্তিযুদ্ধকে তারা স্বীকার করে না। তারা বলতে চায় এটা পাকিস্তান এবং ভারতের একটা লড়াই ছিল, সেই লড়াইতে ভারত জয়লাভ করেছে এবং পাকিস্তান পরাজিত হয়ে 2 ভাগ হয়ে গেছে। তো এই যে বয়ান, এটাই হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের দুর্বলতা, যেটা আজ পর্যন্ত আমাদের বয়ে বেড়াতে হচ্ছে। আবারও তোমাদেরকে সালাম জানাই। এবার কোনো বিদেশি শক্তির সাহস হবে না বলে যে 24শে জুলাই অভ্যুত্থানে আমাদের ভূমিকা ছিল। এটা বলার আমেরিকাই হোক, রাশিয়াই হোক, চীন হোক, ইন্ডিয়া হোক, পাকিস্তান হোক, কেউ এটা বলতে পারবে না। সো এটা আর একটা ইউনিক দিক ছিল। আর 3 নম্বর ছিল যে এটার কোনো একক নেতৃত্ব ছিল না। তোমরা সবাই মিলে, সবাই নেতা ছিলে, সবাই নেতা, সবাই যোদ্ধা। এ একটা ইউনিক ব্যাপার। কাজেই এই 3টে বিষয় যদি আমরা স্মরণে রাখি, তাহলে আমি নিশ্চিত এই বিপ্লব পরাজিত হতে পারে না, এই বিপ্লব ব্যর্থ হতে পারে না, এই বিপ্লব। সুতরাং আজকে বক্তব্য দীর্ঘায়িত করব না। ইতিমধ্যে মাগরিবের আজান দিয়েছে, নামাজ পড়ার সময়। আজকে এই অনুষ্ঠানে তোমরা আমাকে প্রধান অতিথি করেছো। প্রধান অতিথি করার কোনো কারণ নাই, এটা তোমাদের দলীয় অনুষ্ঠান। কেন আমাকে প্রধান অতিথি করলে আমি তাও জানি না, কিন্তু জুলাই যোদ্ধারা আমাকে যখনই ডাকে, যে অনুষ্ঠানেই ডাকে, আমি সাড়া দিই। কারণ এই জুলাই যুদ্ধ এবং এই বিপ্লব আমার স্বপ্ন ছিল, এবং আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে আমার জীবদ্দশায় আমি আমার স্বপ্ন সফল হতে দেখে গেছি। তোমরা লড়াই চালিয়ে যাও। আমরা যারা সিনিয়র সিটিজেন, আজকাল সিনিয়র বললে আবার ট্রল হয় দেখি বিভিন্ন ব্যাপারে, সিনিয়র বলাও মুশকিল, কি বলবো, আমরা যারা বুড়োরা আছি, বুড়োরা তোমাদের পাশে আছি, এটা বলাই বোধহয় ভালো। আর আমার কথা একটু আগে তো বলেছে, আমি আমার জীবনে আপোষ করি নাই, আপোষ করতে আমি জানি না। কাজেই যতই বয়স হোক, যতই অন্য পক্ষ যতই শক্তিশালী হোক, লড়াইয়ের ময়দানে আমাকে তোমরা সব সময় পাশে পাবে ইনশাআল্লাহ। বিপ্লব দীর্ঘজীবী হোক। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সদস্যবৃন্দ, মঞ্চে উপস্থিত আলোচকবৃন্দ, এনসিপির নেতৃবৃন্দ এবং উপস্থিত প্রকৌশলীবৃন্দ, মিডিয়ার ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজ থেকে 1 সপ্তাহ আগে আমি এই ঘরটিতে এসেছিলাম। সেদিন আমরা শহীদ সাংবাদিকদের সম্মাননা
প্রদান করেছিলাম। আজকে আবার এসছি শহীদ প্রকৌশলীদের সম্মান জানাতে। আমি নিজেকে সম্মানিত বোধ করছি যে শহীদ সাংবাদিক, জুলাই শহীদ এবং জুলাই শহীদ প্রকৌশলী, এই পরিবারগুলোর প্রতি সম্মান জানানোর সুযোগ পাওয়াও সৌভাগ্যের। তো সেই সৌভাগ্য আমার হয়েছে। আজকে এখানে একজন শহীদের মা বক্তব্য রেখেছেন, অনুষ্ঠান পরিচালনা করছেন আর একজন শহীদের বোন। তাদের সবাইকে আমার সশ্রদ্ধ সালাম এবং সকল জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। বাংলাদেশটাকে একটি কারাগারে পরিণত করেছিল ফ্যাসিস্ট হাসিনা। সেখান থেকে মুক্তি দিতে বাংলাদেশের জনগণকে 15 বছরেরও অধিক কাল লড়াই করতে হয়েছে এবং সর্বশেষ যে জুলাই বিপ্লবে আমাদের তরুণেরা সফল হয়েছে, সেই জুলাই বিপ্লবে সেই শেখ হাসিনাকে শুধু ক্ষমতা ছাড়তে বাধ্য করা হয়নি, সে পালাতেও বাধ্য হয়েছে। যে বলেছিল শেখ হাসিনা পালায় না, এটা বলার কয়েকদিন পরেই সে পালিয়ে গেছে, পালিয়ে তার প্রভুর কাছে আশ্রয় নিয়েছে এবং কদিন পর পর তার প্রভুর নির্দেশে কিছু বাণী দিচ্ছে সেখান থেকে। আপনারা মনে করবেন না যে এই বাণীগুলো শেখ হাসিনার। এই সবগুলো বক্তব্য ধরেই নেবেন যে এটা আগ্রাসনবাদী হেজেমনিক ভারত সরকারের বক্তব্য। সেগুলো তাদের সেবাদাসীর মাধ্যমে তারা আমাদেরকে শোনাচ্ছে, এক ধরনের ভয় দেখানোর চেষ্টা করছে। অবাক লাগে আমার, এই মহান জুলাই বিপ্লবের মাসে যখন দেখি পতিত ফ্যাসিবাদের সব দোসররা জুলাই বিপ্লবকে কটাক্ষ করার সাহস দেখায় এবং এই যে সাহসটা দেখাচ্ছে, এর প্রধান কারণ হচ্ছে জুলাই বিপ্লবীদের মধ্যে অনৈক্য। কারণ যারা সবাই মিলে বিপ্লব করেছিলেন তারা সব যার যার মতো আলাদা হয়ে গেছেন। কেউ সরকারে গেছেন, কেউ বিরোধী দলে গেছেন, কেউ সরকারেও নাই, বিরোধী দলে নাই, কিন্তু আলাদা হয়ে আছেন। তো যদি জুলাই বিপ্লবীদের মধ্যে ঐক্য থাকতো, তাহলে আমার ধারণা এই ফ্যাসিবাদের দোসররা এই ধরনের স্পর্ধা দেখাতে তারা সাহস পেত না। আজকে এখানে নাহিদ আসিফ থাকলে ভালো হতো, তো নাহিদ আসিফ নাই, তাদের সহযোদ্ধারা আছে। আমি এখন কতগুলো কথা বলবো যেগুলো শুনলে হয়তো জুলাই বিপ্লবীদের দলের নেতাদের ভালো লাগবে না। আমার আবার এটা একটা বদভ্যাস, যেখানে যাই সেখানে এমন কথা বলে আসি যে আয়োজকরা আর দ্বিতীয়বার আমাকে আমন্ত্রণ জানায় না বক্তব্য দেওয়ার জন্য। এটা বিএনপির ক্ষেত্রে হয়েছে, কারণ সেখানে গিয়ে বিএনপির নেতাদের সামনে আমি এমন সব কথা বলেছি যেটা নেতাদের পছন্দ হয় নাই এবং তারা ধরে নিয়েছে যে মাহমুদুর রহমান তাদের বিরোধী পক্ষের লোক। আমি কারো পক্ষের লোক নই, আমি কারো বিপক্ষে নই, আমি শুধুমাত্র জুলাই শহীদদের পক্ষের লোক, জুলাই যোদ্ধাদের পক্ষের লোক। যারা নিজেদেরকে জুলাই যোদ্ধা মনে করবে, যারা বিপ্লবী মনে করবে, আমি সকলের পক্ষের লোক। সেটা বিএনপি হতে পারে, সেটা জামাত হতে পারে, সেটা এনসিপি হতে পারে। কারণ জুলাই এই বিপ্লবটা দেখা আমার কাছে স্বপ্নের মতো ছিল। আজ থেকে অনেকদিন আগে, দেশ ছাড়তে বাধ্য হওয়ার কিছুদিন আগে 2018-র প্রথম দিকে একটা অনুষ্ঠানে আমি ছিলাম এবং বিএনপির মহাসচিব ছিলেন, যিনি এখন মন্ত্রী, তার সাথে কদিন আগে আমার দেখা হয়েছে সাংবাদিকদের অনুষ্ঠানে। তো সেখানে 2018-র নির্বাচন নিয়ে, আসন্ন নির্বাচন নিয়ে কথা হচ্ছিল। আমি সেদিন আজকের পাটোয়ারির মতো প্রধান বক্তা ছিলাম আর মহাসচিব প্রধান অতিথি ছিলেন আমার মতো। তো সেখানে যখন
2018 সালের নির্বাচন নিয়ে কথা হচ্ছিল, আমি বলেছিলাম যে কোনো বিপ্লব ছাড়া শেখ হাসিনাকে, ফ্যাসিবাদকে উৎখাত করা যাবে না। কোনো নির্বাচনের মাধ্যমে কোনো ফ্যাসিবাদ পৃথিবীতে কোথাও পরিবর্তন করা সম্ভব হয় নাই, কাজে আপনারাও পারবেন না। 2018-তে আপনারা যদি নির্বাচনে অংশগ্রহণ করেন তাহলে আপনারা কেউ ভোট দিতে যেতে পারবেন না এবং আপনাদের পোলিং এজেন্টও কেউ ঢুকতে পারবে না সেখানে। তো মজার ব্যাপার হলো, যখন নির্বাচন হয়ে গেল, তো এটার জবাবে মহাসচিব যে কথাটা বলেছিলেন কদিন আগে, তিনি একই কথা বলেছেন যে আপনার বিপ্লবের এই তত্ত্বের সাথে আমরা একমত নই, কারণ বিএনপি কোনো বিপ্লবী দল নয়। এ কথাটাই উনি আবারও বলেছেন, এই কদিন আগে আমার পাশে বসেই বলেছেন। তো যেদিন নির্বাচন হলো, সেই নির্বাচন পাতানো নির্বাচন, হাসিনার 2 নম্বর পাতানো নির্বাচন 2018-র, আমি তখন নির্বাসিত জীবনযাপন করছি মালয়েশিয়াতে। তো নির্বাচনের নামে যা হওয়ার তাই হলো। তোমরা তো তখন, আমি তুমিই বলছি তোমাদেরকে, কারণ বেশিরভাগই তোমরা এখানে এনসিপির ছেলে মেয়েরা আছো, তোমরা তো একেবারেই ছোট, তখন হয়তো স্কুল কলেজে পড়ো। তো ওই দিন আমার সেই বক্তৃতা, সেই যেটা বলেছিলাম যে বিপ্লব ছাড়া হাসিনাকে সরানো যাবে না, ফ্যাসিবাদ উৎখাত করা যাবে না, সেই বক্তৃতাটা ওই দিন ভাইরাল হলো। আমি দেখি সর্বত্র আমার সেদিনকার বক্তৃতা। নির্বাচনের পরের দিন মালয়েশিয়াতে সবাই আমাকে বলল, কেউ বলল মাহমুদ ভাই, কেউ বলল স্যার আপনার বক্তৃতা সব জায়গায় আমরা শুনতে পাচ্ছি, আপনি যেটা বলেছিলেন। তো সেই স্বপ্ন আমার সফল হয়েছে 2024-এ, সেটা তোমরা করেছো। তোমাদের কাছে আমি কৃতজ্ঞ। আই স্যালুট টু ইউ। আমি তোমাদের সকল জুলাই যোদ্ধাকে সালাম জানাই। কিন্তু একটু আগে যে বললাম যে তোমরা অসন্তুষ্ট হবে, এতক্ষণ তো প্রশংসা করলাম, এবার অসন্তুষ্ট হওয়ার জায়গায় যাই। তারপরে বিপ্লব হলো। বিপ্লব হলো বলে আজকে আমি এখানে দাঁড়িয়ে আবার কথা বলতে পারছি। বিপ্লব হলো বলে আমি বাংলাদেশে ফিরে আসতে পেরেছিলাম। বিপ্লব হলো বলে আমার মাকে আমি নিজের হাতে কবরে নামিয়ে দিতে পেরেছি। বিপ্লব না হলে পারতাম না, কারণ দেশেই ফিরতে পারতাম না। কাজেই আজকে যে শহীদের মাতা বলেছেন যে বিপ্লব যেন ব্যর্থ না হয়, আমি তাকে বলতে চাই বিপ্লব ব্যর্থ হয় নাই। বিপ্লব কখনো ব্যর্থ হয় না। যে বিপ্লব আপাত দৃষ্টিতে মনে হয় ব্যর্থ হয়েছে, সেটাও ব্যর্থ বিপ্লব হয় না। বিপ্লব একটা ধারাবাহিক প্রক্রিয়া। আর এই বিপ্লবে আমি শহীদের মাকে বলছি, আপনার ছেলে জীবন দিয়ে এই বিপ্লব সার্থক করে দিয়ে গেছে। কাজেই তাকে ভুলে যাওয়ার কোনো শক্তি নাই। এবং আমরা যতদিন জীবিত আছি, তোমরা যতদিন জীবিত আছো, জুলাই শহীদদের ভুলিয়ে দেবে এই সাধ্যকার। এই বিশ্বাস আমার আছে তোমাদের উপরে, যে তোমাদের প্রজন্ম যতদিন থাকবে, জুলাই শহীদদের জাতি ভুলতে পারবে না, তোমরা ভুলতে দেবে না। তো আজকে এই যে ফ্যাসিবাদের দোসররা আজকে যে স্পর্ধা দেখাচ্ছে, এটা কি করে পারলো? বিপ্লবীদের ভুলের জন্য পারলো। এবং প্রথম ভুলটা কি ছিল? প্রথম ভুলটা ছিল বিপ্লবীদের কয়েকজনের সরকারে যাওয়াটা প্রথম ভুল ছিল। এই কথাটা তোমাদেরকে আমি মনে করি পাবলিকলি আজ পর্যন্ত কেউ বলে নাই। আমি আজকে এখান থেকে পাবলিকলি বলে যাচ্ছি, প্রথম ভুল ছিল কয়েকজনের তোমাদের সরকারে যাওয়া। বিপ্লবের কতগুলো নিয়ম আছে। বিপ্লবীরা যখন বিপ্লব করে, হয় সকলে মিলে সরকারে যাবে, তারা সরকার গঠন করবে, যেটা কিউবার বিপ্লবে হয়েছিল। ফিডেল ক্যাস্ট্রো, চে গুয়েভারা, রাউল ক্যাস্ট্রো যখন বিপ্লব করে তারা সাকসেসফুল হলো, বাতিস্তাকে হারিয়ে দিল, তখন তারা সকলে মিলে সরকার গঠন করেছিল, বিপ্লবী সরকার। কিন্তু কয়েকজন মিলে এক ধরনের এস্টাবলিশমেন্টের সরকারে যোগদান করে নাই। কাজেই এই যে 3 জনের সরকারে যোগদান করার যে সিদ্ধান্ত, এটা ভুল ছিল। আমি মনে করি সরকার ইউনূস সাহেবের সিলেকশন ওয়াজ পারফেক্ট। সত্য কথা এটা। ইউনূস সাহেব সম্পর্কে নানা রকম বক্তব্য থাকতে পারে। আমার নিজেরই ইউনূস সাহেবের সকল কর্মকাণ্ড, সকল বক্তব্য আমি সমর্থন করি না। কিন্তু ওই মুহূর্তে ইউনূস সাহেব ছাড়া আমাদের সামনে বিকল্প কেউ ছিল না সরকার পরিচালনা করবার জন্য। এবং সেই হিসেবে তোমাদের বিপ্লবীদের সিলেকশন ওয়াজ পারফেক্টলি রাইট, 100% সঠিক। তোমাদের উচিত ছিল বাইরে থেকে বিপ্লবের দর্শন তৈরি করা, বিপ্লবী দল তৈরি করা, ক্ষমতার বাইরে থেকে। কারণ ক্ষমতার ভিতরে গেলে একটা দায়িত্ব চলে আসে।
ক্ষমতার ভিতরে গেলে সফলতারও যেমন প্রশংসা নিতে হয়, ব্যর্থতার দায় গ্রহণ করতে হয়। আজকে তোমাদেরকে সেই ব্যর্থতার দায় গ্রহণ করতে হচ্ছে। উচিত ছিল সরকারের বাইরে থেকে জুলাই দর্শন, আমরা জুলাই দর্শনের কথা বলি, কিন্তু তোমরা জুলাই দর্শনের বয়ান তৈরি করতে পারো না। আমি একটা আর্টিকেল লিখেছিলাম দেশ থেকে বাইরে থেকে ফেরার পরেই, জুলাই বিপ্লবের দর্শন। এটা লিখেছিলাম বোধহয় 2025-এর প্রথম দিকে, আমার দেশেই প্রকাশিত হয়েছিল। কিন্তু সেটা তো আমার লেখা, সেটা তো তোমাদের বিপ্লবীর লেখা না। তোমাদের বিপ্লবীর তরফ থেকে একটা জুলাই বিপ্লবের দর্শন আসা উচিত ছিল। আজ পর্যন্ত এটা সাব্যস্ত হলো না, এটা অভ্যুত্থান না, এটা বিপ্লব নাকি আন্দোলন। আমি সর্বদা এটাকে বিপ্লব বলে এসেছি, কারণ আমি মনে করেছি যে বাংলাদেশের রাষ্ট্র যে ব্যবস্থা, সেটার একটা আমূল পরিবর্তন হবে, এবং এই কারণেই আমি এটাকে বিপ্লব কল্পনা করেছি। আর আন্দোলন কিংবা অভ্যুত্থান তো শুধুমাত্র সরকার পরিবর্তন। আমার দৃষ্টিতে জুলাই শুধুমাত্র সরকার পরিবর্তনের আন্দোলন ছিল, জুলাই বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তনের আন্দোলন ছিল, সেটার বিপ্লব ছিল। এই জন্যে জুলাই বিপ্লব, এবং আমার নজরে বিপ্লব চলমান। আগেই একটু কথা বলেছি, একদিনে বিপ্লব শেষ হয়, বহু দিন লাগে বিপ্লব। সময় যারা কথা বলেছেন, আমি খুবই সম্মানিত বোধ করছি তার সাথে একই স্টেজে বসতে পেরে। ডক্টর মাহমুদুর রহমানের কথা বলছি। তাকে যখন নিয়ে যাওয়া হলো, ধরে ফেলা হলো, এবং আমার জানা মতে বাংলাদেশে এই যে ফেসিস্ট শব্দটা সম্ভবত তিনিই প্রথম ব্যবহার করেছেন। আমি তার বইয়ে পড়েছি, গুম রাজ্যে প্রত্যাবর্তন, যে বইটা তখন পড়তাম। আমাদের বাসায় সেটা মানে আমার আব্বু এটার পাঠচক্রের মতন করতেন, যে কার কয়টা পড়া হয়েছে আমাকে বল। এবং ওই সময় থেকেই কিন্তু আমরা একটা স্বপ্ন দেখছিলাম। আমরা পড়তাম, কিন্তু আমরা কখনো কল্পনাও করি নাই যে আমাদের জীবদ্দশায় দেখে যাব। এই যে কথা বলার যেই সংস্কৃতিকে আমরা 24 থেকে ধারণ করতে শুরু করেছি, এটাকে আমরা ধরে রাখবো। আমরা নীরবতা পালন করতে চাই না। নীরবতা ফ্যাসিস্টের ভাষা, আমরা কথা বলবো। আর দ্বিতীয় যে কথাটা বলবো সেটা হচ্ছে, আজকে আমরা এখানে যারা এসেছি বেশিরভাগেরই একটা পরিচয়, যে আমাদের একটা স্পেশালাইজড ডিগ্রি আছে, কিন্তু একই সাথে আমাদের জন্য এটা চরম অবমাননাকর যে আমাদের জন্য যারা আইন বানান, সেই জায়গাটাতে যাওয়ার জন্য কোনো শিক্ষাগত যোগ্যতা লাগে না। আরো অপমানজনক হচ্ছে, স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার একটা মিনিমাম লেভেল বেঁধে দেওয়া হচ্ছে। তাহলে সংসদ, আমরা তো প্রশ্ন করি নাই কখনো। সুতরাং এখানে আমরা এমন কিছু মানুষকে পাই যারা হাঁ ভোট দিচ্ছেন চিফ হুইপের হাত দেখে। দল যেভাবে দিতে বলছে সেভাবে দিচ্ছেন, দল যেভাবে না করছে সেখানে না দিচ্ছেন, কিচ্ছু বোঝেন না। এবং এইখানে যখন আমরা প্রশ্ন করি বিরোধী দল হিসেবে, যে একটা বিল পাশ হওয়ার 20 মিনিট আগে আমার টেবিলে আসলো, আমি এটাকে দেখে কি বুঝবো, তখন এই প্রশ্নটাকে সরকারি দলের কাছে হাস্যকর মনে হয়। আপনারা যদি দ্বিতীয় অধিবেশনের শেষ দিনের প্রসিডিংসও দেখেন, আপনাদের কাছে অবাক লাগবে। আপনাদের মনে হবে যে এরা তো কথা বলে কেন, বিরোধী দল তো কথা বলে কেন, হ্যাঁ বলে দিলেই হয়, না বলে দিলেই হয়। কিন্তু আমাদের কথা হচ্ছে বিলটা কি ভালো কি মন্দ, তার চাইতে ইম্পর্টেন্ট হচ্ছে এটা ঠিক প্রসিজিওর মেনটেন করে আমার টেবিলে আসলো কিনা। আমি যদি একজন আইনজ্ঞ হই, তাহলে আমার জন্য 20 মিনিটে ওই ডকুমেন্টটাকে পড়ার, অ্যাসেস করার কোনো সক্ষমতা এটা আসলে এই সময়টা অ্যালাউ করে না। সুতরাং এগুলোকে মাথায় রেখেই যখন আমরা সামনে যেতে চাই, 24 পরবর্তী সময়ে আসলে আমাদের কাছে অনেক বড় চ্যালেঞ্জ হচ্ছে 26-এর যে সরকারটি আসলো, তাদের কাছে আমরা যেটা আশা করেছিলাম এবং যেখানে আমাদের কোনো আশাহত হতে হবে এটা আমাদের কল্পনায় ছিল না, এটা আমাদের রুট প্ল্যানে ছিল না। সেটা হচ্ছে যে আমরা জুলাই সনদের ব্যাপারে কোনো দ্বিরুক্তি সহ্য করতে প্রস্তুত ছিলাম না। কিন্তু আমরা দেখলাম প্রথম দিন থেকেই জুলাই সনদের সাথে এমন একটি বিমাতাসুলভ আচরণ করা হচ্ছে, যেটা আসলে ঐক্যমত্য কমিশনের এই যে লম্বা সময় ধরে কাজ করা হলো, মতামত দেয়া হলো, এরপর সবাই মিলে একটা কনসেনসাসে চলে আসা হলো, এবং সর্বোপরি মানুষের মতামতের মাধ্যমে, গণভোটের মাধ্যমে যেই রায় সরকার মানতে বাধ্য ছিল,
তার প্রতি সরকার আজকে দিনটা পর্যন্ত পৃষ্ঠ প্রদর্শন করে যাচ্ছে। এটা আমাদের জন্য অনভিপ্রেত এবং জাতির জন্য একটা অশনি সংকেত। এখন একটা কথা আমার একটু ইঞ্জিনিয়ারদেরকে জিজ্ঞেস করতে ইচ্ছা করে, আমার যদি আপনাদের সাথে কনভারসেশনের সময় থাকতো আমি বলতাম, এখন একতরফা বলতে হচ্ছে। সেটা হচ্ছে, আমরা কি আসলে জানি নাকি যে জুলাই সনদ আমাদের জন্য কি কি সুবিধা এবং কি কি অসুবিধা তৈরি করবে? জুলাই সনদ আমাদের জন্য কি কি সুবিধা তৈরি করবে যদি বলি, এক, স্বাধীন দুর্নীতি দমন কমিশন আমাদের জন্য সুবিধা তৈরি করবে। আমাদের জন্য সুবিধা তৈরি করবে যে সরকারি কর্ম কমিশন থেকে শুরু করে অডিট অফিসগুলো থেকে শুরু করে আমরা সেই সব জায়গায় যে স্বচ্ছতাগুলো চাচ্ছি, সেগুলোতে আমাদের জন্য কি সুবিধা তৈরি করবে? একটা রাস্তার যে বাজেট আসে, রোডসে যে ইঞ্জিনিয়ার থাকেন তিনি জানেন যে সেই বাজেটের কতটুকু তাকে কোথায় জমা দিয়ে দিয়ে তারপর আসতে হয়। একজন মন্ত্রী ভিজিটে আসেন, তাকে কোত্থেকে খরচ করতে হয়? উন্নয়ন ব্যয় থেকে, সেই রাস্তার খরচ থেকে এখানে নিয়ে আসতে হয়, মন্ত্রীর মনোরঞ্জন করতে হয়। তো এইভাবে আসলে এত বড় একটা চেইন, এত দুর্নীতির বোঝা আমাদের ঘাড়ে, যে মানুষ যখন বকা দেয় তখন আমাদেরকে বকা দেয়, তাই না? রাস্তাটা ভাঙা কেন, কারেন্ট কেন চলে যায়? কিন্তু আমরা যখন জবাব দিতে যাই তখন আমরা দেখি আমাদের কাজের জায়গাগুলোতে আমাদের হাত পা বাঁধা। সুতরাং আমাদের আসলে জানা দরকার জুলাই সনদ আমাদেরকে কি কি সুবিধা দেবে এবং আমাদের মধ্যে যে অসৎ মানুষগুলো আছেন তাদেরকে কোন কোন জায়গায় ধরবেন। এবং একটা কথা জেনে রাখবেন, যারা জুলাই সনদের বিরোধিতা করছেন তারা আমাদের চাইতে জুলাই সনদকে বেশি বোঝেন, এজন্যই বিরোধিতা করছেন, এজন্যই আটকে রেখেছেন। আর একটা 24 আমাদের মধ্যে আসবে কিনা, এখানে একটা কথা একটু বলার দরকার। অনেকেই এই সুযোগে একটু মাথা উঁচু করে বলতে চান তাহলে 24টা ব্যর্থ, কোনোদিন না। এরকম কোনো কথাকে কখনো আশকারা দেবেন না প্লিজ। 24 সফল। বাংলাদেশের ইতিহাসে কোনো শাসক তার জাতীয় মসজিদের খতিব সহ পালায় যায় নাই, কিন্তু আমরা 24-এ এটা দেখেছি। এখনো ফিরেছে, তিনি ফিরুক, এটাও আমরা চাই, উইথ রিয়েল প্রসিজিওর, রাইট, পারফেক্ট প্রসিজিওর। দেশে ফেরা মাত্রই তাকে অ্যারেস্ট করা হবে, এই ব্যবস্থাও করা আছে। আমরা চাই তিনি ফিরুন, তাকে আমরা কেউ যেতেও বলি নাই, কিন্তু তিনি প্রাণ ভয়ে পালিয়েছেন এবং এমন কিছু মানুষকে নিয়ে গেছেন। সমস্ত দেশ 3 দিন পুলিশ শূন্য ছিল না? এবং আমরা ওই অবস্থা থেকে উত্তরণ করে এখানে চলে এসেছি না? সুতরাং এই দেশটা আমাদের অর্জন, 24 ব্যর্থ হয় নাই, কিন্তু আমরা আরেকটা 24-এর দিকে যেতে চাই না। এজন্যই যেতে চাই না যে আমাদের সোনার টুকরা সন্তানদেরকে নিয়ে তাদের জানের উপরে দাঁড়িয়ে আমরা আরেকটা স্বাধীনতার জন্য চেষ্টা করতে চাই না। আমি ডক্টর মাহমুদুর রহমানের একটা কথা দিয়ে আমার একটা খুব ভালো লাগে এবং আমার এটা সবসময় নিজের জন্য একটা ইম্পর্টেন্ট রিমাইন্ডার মনে হয়, এটা দিয়ে শেষ করছি। তিনি একদিন একটা প্রেস ক্লাবে একটা প্রোগ্রামে বলেছিলেন যে আমাদের দেশে বারবার বড়রা ভুল করে আর ছোটরা নিজেদের রক্ত দিয়ে সেই বড়দের ভুলগুলাকে শুধরায়। আমরা আর একবার এই ধরনের কোনো পরিণতিতে যেতে চাই না। তো আমি আমার যারা প্রকৌশলী ভাই বোন সহ এখানে ন্যাশনাল সিটিজেন্স পার্টির যারা আছেন সবাইকে বলতে চাই, আমাদের নিজেদের শিক্ষিত হওয়ার পাশাপাশি দেশের মানুষকে শিক্ষিত করতে হবে এতটুকু পরিমাণে যেন সে তার দাবিটা তার জায়গা থেকে বলতে ভয় না পায়। আমরা নীরব থাকবো না। থ্যাংক ইউ, সালাম আলাইকুম। রহমান খান, রাইট, যারা স্কাই স্ক্রাপার্স, উপরের উচ্চ বিল্ডিং বানানোর ক্ষেত্রে ওনাকে ফাদার বলা হয়, ফাদার অফ উচ্চ বিল্ডিং এর নকশায় সারা পৃথিবীতে, সেই সিয়াস টাওয়ার বানিয়েছে। এইরকম ইঞ্জিনিয়াররা কিন্তু আমাদের বাংলাদেশেরই সন্তান। সুতরাং আমরা যদি আমাদের মেধাগুলোকে নার্চার করতে পারি, আমরা মনে করি, আমরা যেটা বলি যে বেঙ্গল ডেল্টা, এই অঞ্চলের মানুষ পৃথিবীকে আগামীতে নেতৃত্ব দিবে ইনশাল্লাহ, এটা আমি বিশ্বাস করি। কিন্তু দুঃখজনক হলো সত্য, জুলাই অভ্যুত্থানের একটা অন্যতম ছিল কোটানা মেধা, রাইট। রাষ্ট্রটা হওয়ার কথা ছিল, যে সরকারে আসুক, মেধাভিত্তিক হওয়ার কথা ছিল। খুবই দুঃখজনক এখনো কোটা ভিত্তিক হচ্ছে। কি কোটা ভিত্তিক জানেন? দলীয় কোটা ভিত্তিক। এখন বিএনপি দলীয় কোটা ভিত্তিক বাংলাদেশ চলতেছে। আপনারা এক্সিএর নিয়োগ হবে, মেধা দেখবে না, যোগ্যতা দেখবে না। ফেসিস্টদের ব্যাপারে সবাই একমত। অন্য যারা সাধারণ আছেন, অন্য দলে যারা ফেসিস্ট বিরোধী আছেন, তাদেরকে কোনো স্পেস দেওয়া হচ্ছে না, শুধুমাত্র এক দলীয়। আরেকটা কথা বলতে চাই,
রাষ্ট্রের প্রতিষ্ঠান কি কোনো দলীয় শাখা নাকি? আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে দলীয় শাখা রূপান্তর করা হচ্ছে মনে হচ্ছে। এবং আমরা এমনও শুনতে পাই যে মন্ত্রী মিনিস্টার থেকে নাকি বলে দেয়া হয় এক্সিএনদেরকে, প্রকৌশলীদেরকে, আপনারা স্থানীয় বিএনপির নেতা কর্মীদের পরামর্শ অনুযায়ী চলবেন। যদি বলতো যে জনপ্রতিনিধি, তাও একটা কথা ছিল, কারণ জনপ্রতিনিধির সাথে সবার সম্পর্ক থাকে। দলীয় কি, এটা কি দলীয় নেতাকর্মী? তাহলে আপনার তো কোনো জনপ্রতিনিধির দরকার নাই। আপনার সারা দেশের প্রেসিডেন্ট সেক্রেটারিদেরকে বসায় দেন, বলে এইটাই বাংলাদেশের সরকার, এইটাই সব কিছু। খুবই দুঃখজনক। জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের আকাঙ্ক্ষাটা ছিল মেধাভিত্তিক একটা সুন্দর বাংলাদেশ, যেখানে সবার মূল্যায়ন হবে। আর একটা বিষয় বলি আমি খুব সংক্ষেপে, সেটা হলো আমরা আসলে জুলাই অভ্যুত্থান থেকে কি চেয়েছি? সংস্কার। কিসের সংস্কার? যে আমাদের একটা একনায়কতন্ত্র হয়েছে, কিসের মাধ্যমে? সংবিধানে। সংবিধানে কিছু স্পেসিফিক বিষয় আছে, যে বিষয়গুলো পরিবর্তন না করলে যে কেউ কি হইতে পারে, হাসিনা হয়ে যেতে পারে। এর মধ্যে একটা কি, তার সব পাওয়ার কনসলিডেট হয়। এই জন্য বলছি যে মেয়াদ যেন 10 বছরের বেশি না হয়। এরপরে কি, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যেন স্বচ্ছভাবে, স্বতন্ত্রভাবে চলে। বিচার বিভাগ বলেন, যেগুলো দুর্নীতি দমন কমিশন আছেন, স্পেসিফিক বিষয়গুলোর কথা বলা হচ্ছে। এখন জুলাই সনদ, গণভোট, সংস্কার মিক্স করে মানুষ বুঝে ফেলতেছে কি কাহিনী। কাহিনী বেশি কিছু না, 10টা মেজর বিষয় যেটার মাধ্যমে বাংলাদেশ একনায়কতন্ত্র হয়েছিল, সেগুলোকে জাস্ট রিফর্ম করে দিতে চায়। এইটার জন্যই আমরা এনসিপি নয়, সাধারণ বাংলাদেশের 70% মানুষ ভোট দিয়েছে। এটা বোঝার জন্য পিএইচডি করার দরকার হয় না। আর একটা কথা বলে আমি আমার কথা শেষ করি। আমাদের ফেসিবাদ বিরোধী সব দল আমরা একমত যে কোনো উচ্ছিষ্ট রাখবো না। 5 মাস ধরে আপনি শেখ হাসিনার দালালের আপনি রাষ্ট্রপতি রাখলেন, এখন 5 মাস পর তাকে পদত্যাগ করার সুযোগ দিলেন কেন? পদত্যাগ মানে তো সমঝোতার ভিত্তিতে, সম্মানের ভিত্তিতে সে চলে গেল। তাকে তো ইমপিচ করা দরকার ছিল। কি জুলাই সনদ বাস্তবায়ন করবেন আপনারা? আপনারা তো জুলাই স্পিরিটই ধারণ করেন না। কারণটা হচ্ছে মাথার উপর আওয়ামী লীগ, আর আপনি জুলাই বাস্তবায়ন করবেন। এই ধরনের জুলাই মানুষের সাথে মশকরা। সুতরাং বিএনপি জুলাই আসলে লোক দেখানো জুলাই, ব্যবসায়ী জুলাই আমরা মনে করবো তাদেরকে আমরা। এবং আমার দাবি থাকবে, যে লোকটা এই সরকারের অভ্যুত্থানের পরে সরকারেরও, ডেমোক্রেটিক সরকারের দাবি করা সরকারেরও প্রেসিডেন্ট থাকলো 5 মাস, চিকিৎসা নিতে গেল সরকারি টাকায়, সেখানে গিয়ে বাংলাদেশের মানুষ হত্যাকারী শেখ হাসিনার সাথে যোগাযোগ করেছে, আমরা রিপোর্ট পাইছি না? তো দেশের জন্য তো কনসার্নিং। দেশের টাকা নিয়ে আপনি চিকিৎসা করতে গিয়ে আপনি দেশ বিরোধী, রাষ্ট্র বিরোধী, এখানকার জনগণ বিরোধী, অভ্যুত্থান বিরোধী, বিপ্লব বিরোধী তার সাথে কমিউনিকেশন করলো। আমার দাবি থাকবে, ওনার পদত্যাগের পর ওনাকে অ্যারেস্ট করা উচিত। ওনাকে অ্যারেস্ট করে বিচারের আওতায় আনা উচিত। এর আগে ওনার দুর্নীতি ছিল, ব্যাংকিং খাতে যখন ছিল, দুদকে যখন ছিল, এগুলা ইনভেস্টিগেশন হওয়া উচিত। কারণটা কি, বাংলাদেশের সবাইকে আইনের আওতায় আনা উচিত। আমরা আর কোনো ধরনের ব্যক্তিকে আইন বহির্ভূত দেখতে চাই না। এটাই থেকে এই দাবিগুলো রেখেই আমি মনে করি আমার কথা শেষ করতে চাই। যারা শহীদ হয়েছে ইঞ্জিনিয়ার, তাদেরকে স্মরণ করতেছি এবং তাদের যে আকাঙ্ক্ষা আমরা যারা আছি তরুণরা যেন বাস্তবায়ন করতে পারি। আমাদের অনেক ভুল থাকতে পারে, আমরা যেন ভুল সংশোধন হতে পারে। আপনারা আমাদেরকে অ্যাকাউন্টেবল করেন, আমাদেরকে প্রশ্ন করেন, আমাদেরকে সাজেশন করেন। কারণটা হচ্ছে এই ভুল দিয়েই আমরা শিখে বড় হতে চাই, বাট এই ভুল নিয়ে পচা রাজনীতিতে থাকতে চাই না আমরা। এইটার আকাঙ্ক্ষা যেন আমরা বাস্তবায়ন করতে পারি। এবং জুলাই আমাদের জন্য কোনো দলের নয়, জুলাই কোনো ব্যক্তির নয়, জুলাই হচ্ছে আমাদের দায়। এই দায়টা হচ্ছে আমাদের বাংলাদেশকে পরিবর্তন করতে হবে। এই পরিবর্তন শুধু হাত বোতল না, এই পরিবর্তন হচ্ছে সিস্টেমের পরিবর্তন। আসুন আমরা সবাই মিলে, যে যে দল করেন, এই সিস্টেমকে পরিবর্তন করে একটা সুন্দর বাংলাদেশ গড়ি। সেই প্রত্যাশা রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 718 দিন, 17,232 ঘন্টা। এই 17,232 ঘন্টায় লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ ঘন্টা যদি ম্যান আওয়ার আমরা হিসাব করি, জুলাই নিয়ে কথা হয়েছে। এন্ড রেজাল্ট কি পেয়েছি আমরা? অলমোস্ট 0। আমি জুলাই থেকে কি শিখেছি এবং আমি কি দেখতে চাই? আমি জুলাই থেকে শিখেছি, ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল।
জুলাইয়ে কোনো দল ছিল না এবং পৃথিবীর ইতিহাসে সম্ভবত এটাই একমাত্র বিপ্লব যেখানে ৮০ বছরের বৃদ্ধ থেকে ৩ বছর ৪ বছরের শিশু পর্যন্ত রাস্তায় নেমেছে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, নারী পুরুষ নির্বিশেষে রাস্তায় নেমেছে। পৃথিবীর ইতিহাসে এমন কোনো বিপ্লব নেই। এই বিপ্লব ছিল একটা ফ্যাসিবাদের বিরুদ্ধে, এই বিপ্লব ছিল একটা আগ্রাসী শক্তির বিরুদ্ধে একটা অভ্যুত্থান, একটা আউটবার্স্ট অফ অ্যান্টি ইন্ডিয়ান ইমোশন। সমস্ত শক্তি পরাজিত করেছি আমরা, কিন্তু আবার আমরা ডিভাইডেড হয়ে গেছি। আমি এটা ইঞ্জিনিয়ারদের ফোরাম বেসিক্যালি, তো ইঞ্জিনিয়ার তো টেকনিক্যাল হয়, সেদিক থেকে আমি শিক্ষা লেখাপড়া না জানলে যেমন বকলম বলে, আমি বটেক। আমি ইঞ্জিনিয়ারিং পয়েন্ট অফ ভিউ কিছু বলবো না, আমি শুধু এতটুকু বলতে চাই যে আমাদের বাবারা ঝগড়া করেছে, এনাফ ইজ এনাফ, আমরা যথেষ্ট দেখেছি, আমরা আজকে অশান্তিতে আছি। আমরা ঝগড়া করতে চাই না, আমরা আমাদের সন্তানদেরকে একটা সুখী সমৃদ্ধশালী বাংলাদেশে রেখে যেতে চাই। এই জন্য আমি অলরেডি কাজ শুরু করেছি, একটা ন্যাশনাল রিকনসিলিয়েশন ইনিশিয়েটিভ। নট লুকিং ব্যাক, নট ইউ অ্যান্ড আই, ইট ইজ উই। আমরা সবাই যদি ঐক্যবদ্ধ হই, উই ক্যান অ্যাচিভ ইম্পসিবলস। আল্লাহ আমাকে দুনিয়ার বহু দেশ দেখার সুযোগ দিয়েছেন। আমাদের মেধা, আমাদের যোগ্যতা, আমাদের পরিশ্রম, আমাদের সহ্য শক্তি পৃথিবীর বহু দেশ থেকে উন্নত, কিন্তু আমরা ঐক্যবদ্ধ নাই, আমাদের সঠিক নেতৃত্ব নাই, এই জন্য আমরা পিছিয়ে যাচ্ছি। আজকে ৫৫ বছর পর আমাদের নৈতিক মূল্যবোধের অপেক্ষা হয়েছে, আমাদের সমস্ত সিস্টেম ধ্বংস হয়ে গেছে। আমি একটা উদ্যোগ নিয়েছি, আপনাদের কাছে আমি দোয়া চাচ্ছি, আল্লাহ যেন আমার এই নতুন জীবনে, এই জুলাই বিপ্লব বাংলাদেশে যেমন পুনর্জন্ম হয়েছে, জুলাই বিপ্লব আমারও পুনর্জন্ম হয়েছে। আমার এই নতুন জীবন বাকি আল্লাহ যতদিন আমাকে হায়াতে রেখেছেন, আমি আমার জান দিয়ে চেষ্টা করে যাচ্ছি যে সবাইকে ঐক্যবদ্ধ করে একসাথে বসি, অ্যাট দিস টাইম আমাদের কি সমস্যা আছে আমরা চিহ্নিত করি, অগ্রাধিকার বানাই, এবং তারপরে সেটাকে কিভাবে করব আমরা আমাদের অ্যাকশন প্ল্যান বানাই। এরপর আমরা সমন্বিতভাবে এগিয়ে গেলে আমরা ৫ বছরে ৩০ বছর এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। তো আমি আজকে এসছি এখানে, ধন্যবাদ জানাই প্রতিষ্ঠান যারা আমাকে দাওয়াত দিয়েছেন, ওনাদের ন্যাপকে। আর আমি আপনাদের কাছে দোয়া চেতে এসেছি মূলত যে আমি একটা ন্যাশনাল রিকনসিলিয়েশন ইনিশিয়েটিভ নিতে চাচ্ছি, অরাজনৈতিক ব্যক্তিদেরকে নিয়ে, যারা দেশপ্রেমিক, মেধাবী এবং দূরদর্শী, এমন কিছু ব্যক্তির সাথে আমি যোগাযোগও করেছি। ওনারা যদি রাজি হয়, আমরা আলোচনা করে সব দলের কাছে যাব, সব নেতাদের কাছে যাব, হাত পায়ে জোর করে ধরবো যে প্লিজ আপনারা আর নিজেরা মারামারি করবেন না, নিজেরা কাদা ছোড়াছুড়ি করবেন না, আপনারা সবাই সামনের দিকে তাকান, পিছনের দিকে তাকবো না। যদি এটা হয় তাহলে আমাদের অগ্রগতি, আর নাহলে এই ঘন্টার পর ঘন্টা, লক্ষ লক্ষ ঘন্টা আলাপ হতে থাকবে, প্রতিশ্রুতি পাবো আমরা, কোনো সফল হবে না। তো আমি আপনাদের দোয়া চেতে এসেছি মূলত, যে আপনারা দোয়া করেন আমার এই উদ্যোগ যেন সফল হয়, আমরা সবাই যেন ঐক্যবদ্ধভাবে এই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি, একটা সুখী, শান্তিপূর্ণ, সমৃদ্ধশালী বাংলাদেশ দেখে যেতে পারি। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আমি যেহেতু বিজ্ঞানের ছাত্র ছিলাম, সেহেতু আমার কাছে একটি বিষয় খুবই অবাক লেগেছে যে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে যারা প্রকৌশলী তারা সবচেয়ে অবহেলিত একটি পেশাজীবী গোষ্ঠী। এবং আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে বিশ্বের সুপার পাওয়ারে যারা আছে, বিশেষ করে চীনের প্রেসিডেন্টও কিন্তু একজন প্রকৌশলী। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আপনি খেয়াল করেন তাহলে বাংলাদেশের প্রকৌশলীদেরকে নিয়ে কাজ করার সুযোগ কিন্তু তেমনভাবে তৈরি করা হয়নি। এবং আমাদের বাংলাদেশের মধ্যে একটা বড় একটা পদ্মা সেতু হয়ে গেল, এবং বাংলাদেশের মধ্যে যে ধরনের অবকাঠামোগত যে উন্নয়নগুলো হয়, সেখানে আমার জানা মতে বাংলাদেশের প্রকৌশলীদেরকে সেভাবে সম্পৃক্ত করা হয় না। যার দরুন বাংলাদেশের প্রকৌশলীরা বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন থেকে শুরু করে প্রযুক্তিগত উন্নয়নে যে তারা একটা বড় ভূমিকা রাখবে, সেই সুযোগ আসলে তাদেরকে দেয়া হয় না বলে আমার কাছে মনে হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের পরে আমরা ভেবেছিলাম যে এই জায়গাতে কিছুটা পরিবর্তন আনা প্রয়োজন, কিন্তু সেই পরিবর্তন আসলে আমাদের কাছে দৃশ্যমান ছিল না, এখন পর্যন্ত আমাদের কাছে দৃশ্যমান হচ্ছে না। তাই আমাদের সরকারের কাছে উদারতা আহ্বান থাকবে যে সরকার যেন প্রকৌশলীদেরকে নিয়ে যেন তাদেরকে আরো উন্নত করা, উন্নত প্রযুক্তির সাথে, উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের জন্য একটা প্রকৌশলী গোষ্ঠী যেন আমরা তৈরি করতে পারি, একটা পেশাজীবী গোষ্ঠী যেন আমরা তৈরি করতে পারি, যারা আমাদের এই বাংলাদেশকে একটা অবকাঠামোগত দিক থেকে শুরু করে সকল দিক থেকে একটা উন্নত বিশ্বে পরিণত করার মতো সামর্থ্য অর্জন করবে।
সেই আশা ব্যক্ত করছি। প্রিয় উপস্থিতি, আজকের একটি গুরুত্বপূর্ণ দিন আমাদের। 2024 সালের আজকের এই দিনে আমাদের জুলাই গণঅভ্যুত্থানের সাথে যারা সম্পৃক্ততা প্রকাশ করেছিলেন তাদের অনেক বড় একটা গোষ্ঠী তারা আইটি সেক্টরে কাজ করেছিলেন এবং আমাদের জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে অবস্থান নিয়ে তারা বিভিন্ন সাইবার সেক্টরে তারা কাজ করেছেন এবং আজকের এই দিনে 2024 সালের আজকের এই দিনে তারা প্রমাণ করেছিলেন যে প্রযুক্তিকেও কিভাবে ন্যায়ের পক্ষে ব্যবহার করা যায়, প্রযুক্তিকেও কিভাবে একটা বিপ্লবের পক্ষে কাজ করানো যায়। তো আজকের সেই জায়গা থেকে আমরা লক্ষ্য করছি যে আমাদের জুলাই গণঅভ্যুত্থানে আমরা যা যা করেছিলাম সেই পুরো পলিসিটা কিন্তু পুরো বিশ্ব আজকে অনুসরণ করছে। আপনারা যদি লক্ষ্য করেন, নেপাল থেকে শুরু করে সকল জায়গাতে এখন যে আন্দোলনগুলো হচ্ছে, ভারতে একটা বিশাল একটা জেনজি মুভমেন্ট হচ্ছে, তারা সবাই কিন্তু আজকে বাংলাদেশকে ফলো করছে, বাংলাদেশের তরুণদেরকে ফলো করছে। এবং আমরা বলি যে জুলাই গণঅভ্যুত্থান বা জুলাই বিপ্লব কিন্তু কোনো একটা ঘটনা না, এটা একটা আদর্শ। যে আদর্শ বাংলাদেশের তরুণ না, গোটা বিশ্বের তরুণদের জন্য একটা আদর্শ। গোটা বিশ্বের মধ্যে তরুণদেরকে দাবিয়ে রাখার যে একটা পলিসি হাতে নিয়ে রাষ্ট্র পরিচালনা করা হয়, সেই পলিসি থেকে বের হয়ে আসার বা বের করার একটা আদর্শ। এই জুলাইকে কিন্তু আজকে ভারতের তরুণরা কিন্তু তারা অনুসরণ করছে। আজকে ভারতের মুভমেন্টকে যদি আপনারা খেয়াল করেন, আমরা শুরু থেকে শেষ পর্যন্ত যেভাবে আমাদের আন্দোলনকে পরিচালনা করেছি, আজকে ভারতের তরুণরা তারা A to Z সকল ক্ষেত্রে তারা আমাদেরকেই ফলো করছে। তার মানে আমাদের বাংলাদেশের তরুণরা অন্য যে কোনো দেশের তরুণদের থেকে তারা রাষ্ট্রচিন্তা অনেক বেশি এগিয়ে। তাই আমরা চাই যে এই যে বাংলাদেশের তরুণদের যে বিশাল বড় একটা সম্ভাবনার জায়গা আছে, এই সম্ভাবনার জায়গা যেন বর্তমান সরকার যেন কাজে লাগায়। আমরা ভেবেছিলাম যে একটা নির্বাচিত সরকার যখন ক্ষমতায় আসবে, তখন সরকার ক্ষমতায় এসে তরুণদেরকে নিয়ে তার যে রোডম্যাপ, সেই রোডম্যাপকে তারা বাস্তবায়ন করবে। তারা শুরুতে অনেক কিছু বলেছে, এই করবে সেই করবে, কিন্তু পরবর্তীতে কিন্তু আসলে এই তরুণদেরকে নিয়ে কাজ করার কোনো ধরনের সদিচ্ছা এখন পর্যন্ত গত 6 মাসে আমরা দেখতে পাচ্ছি না। তার মানে ওই আগে যে একটা পলিসি ছিল যে তরুণদেরকে আমি নির্বাচনের আগে বলবো তোমাদেরকে কর্মসংস্থান দিব, তোমাদেরকে প্রযুক্তি খাতে তোমাদেরকে অনেক বেশি ডেভেলপ করব, অনেক কিছু করব, কিন্তু ক্ষমতায় আসার পরে কিন্তু তারা আবার সেই আগের পলিসির মধ্যেই ফিরে গেছে। শেখ হাসিনা আগে যে পলিসি নিয়ে দেশ পরিচালনা করত, এই বর্তমান সরকার সেই পলিসি থেকে কিন্তু বের হচ্ছে না, তারা সেই আগের পলিসিটাকেই তারা ফলো করছে। যেই পলিসি থেকে বের হওয়ার জন্য সারা বিশ্বের মধ্যে একটা আন্দোলন চলছে। ভারতের মধ্যে যে একটা বেকারদের যে একটা আন্দোলন চলছে, আপনারা জানেন যে ভারতের প্রধান বিচারপতি তরুণদেরকে বলেছে তারা নাকি ককরোচ, বেকার অলস তরুণ জনগোষ্ঠীদেরকে প্রধান বিচারপতি যখন বলল যে তারা একটা অলস জনগোষ্ঠী এবং তারা ককরোচ, তেলাপোকার মতো, তখনই কিন্তু আন্দোলনটা শুরু হয়েছে। তার মানে যে তরুণদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে এই রাষ্ট্রের মধ্যে তাদেরকে শুধু চাকরি পাইতে হবে, তারা কোনো কিছু করতে পারে না, তাদেরকে দাবিয়ে রেখে যে রাষ্ট্র পরিচালনার একটা ক্যাডার বাহিনী, একটা মারকুটে বাহিনী যারা কিনা শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার একটা হাতিয়ার হিসেবে ব্যবহৃত হবে, এই ধরনের একটা অকার্যকর জনগোষ্ঠী হিসেবে পরিণত করার বা ব্যবহার করার কিন্তু এই যে প্র্যাকটিস, এটা কিন্তু সব যুগেই কিন্তু ছিল। এই প্র্যাকটিসটাকে এখন বর্তমান তরুণ সমাজ, পুরো বিশ্বের তরুণ সমাজ তারা প্রত্যাখ্যান করছে। এবং আমরা বিশ্বাস করি যে এই যে বাংলাদেশের তরুণরা পুরো বিশ্বকে যে পথ দেখিয়েছে, এই পথ শুধুমাত্র ভারত না, গোটা বিশ্ব একসময় ফলো করবে ইনশাল্লাহ। এবং আমরা বিশ্বাস করি যে আজকে আপনারা জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারিতে যাদেরকে দেখতে পাচ্ছেন, তাদেরকে পুরা বিশ্বের তরুণরা একসময় ফলো করবে। এবং আমরা বিশ্বাস করি বাংলাদেশের মধ্যে বর্তমান সরকার তারা যেভাবে তরুণদেরকে নিয়ে বর্তমানেও খামখেয়ালিপনা করছে, এই যে তরুণদেরকে নিয়ে অবহেলা, খামখেয়ালিপনা করা, এর পরিণতি কিন্তু খুব সাংঘাতিক। এবং এই সাংঘাতিক পরিণতি কিন্তু এই বিএনপি সরকারকেও ভোগ করতে হবে যদি তারা না বুঝে। কারণ বাংলাদেশের মধ্যে এখনো যে আগে লাইব্রেরিতে পড়াশোনা করতো, তার আগে তার যে ক্ষোভ, তার যে রাগ অভিমান ছিল, সে আগে বাড়িতে যেতে পারতো না। বাড়িতে গেলে তাকে জিজ্ঞেস করতো তোমার চাকরি আছে কিনা, সেই প্রশ্নটা কিন্তু তাকে এখনো করে। তার মানে তার কর্মসংস্থান তৈরি হয়নি। তার আগে দক্ষতাগত জায়গাতে যে একটা উন্নয়ন প্রয়োজন ছিল, আগে সেই ফ্যাসিলিটিস রাষ্ট্র থেকে দেয়া হয় না, এখনো কিন্তু দেয়া হচ্ছে না। তার মানে টোটাল সিস্টেমটা কিন্তু আগের মতোই আছে। তো টোটাল সিস্টেমটা যদি আগের মতো যদি থাকে, তার মানে সবচেয়ে সংক্ষুব্ধ জনগোষ্ঠী কিন্তু বাংলাদেশের তরুণরা। এই তরুণদেরকে সংক্ষুব্ধ রেখে কখনো রাষ্ট্র সঠিকভাবে পরিচালনা করা যায় না। বর্তমান সরকার কিন্তু ঠিক একই পথে হাঁটছে যেভাবে আগের সরকার হেঁটেছে। তাই আমরা আজকের এই স্মরণ সভা থেকে বলবো যে আসলে যদি তরুণদের ভাগ্যের পরিবর্তন না করা হয়, তাহলে বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন করা সম্ভব না। যদি আপনারা তরুণদেরকে ফ্যাসিলিটেট করেন, যদি তরুণদেরকে আপনারা
উন্নয়নশীল দক্ষতা সম্পন্ন হওয়ার সুযোগ তৈরি করে দেন, তাহলে আমরা আপনাদেরকে একটা উন্নয়নশীল রাষ্ট্র উপহার দিব। কারণ আজকে আপনার রাষ্ট্র ক্ষমতায় আছেন, কালকে আমরা থাকবো। আপনারা আজকে আছেন, কালকে এই দায়িত্ব এসে আমাদের ঘাড়ে পড়বে। আমরা যদি দক্ষতা সম্পন্ন যদি না হই, তাহলে তো এই রাষ্ট্র আমরা ভালোভাবে চালাইতে পারবো না। সুতরাং আমাদের গোটা জেনারেশনকে আপনারা সেই রকম একটা ট্রেন্ড, একটা প্রশিক্ষণ সম্পন্ন, দক্ষতা সম্পন্ন জেনারেশন হিসেবে তৈরি হওয়ার সুযোগ আপনারা তৈরি করে দেন। তাই সরকারের প্রতি আমাদের এই উদারতা আহ্বান থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।